হ্যালো অডিয়েন্স, কি খবর সবার? আশা করি সবাই সুস্থ আছেন। অথেন্টিক এক্সপ্লেইনড চ্যানেলের এক্সপ্লেনেশন সিরিজে আজকে আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল, সবচেয়ে ব্যবসা সফল মুভি কান্তারা চ্যাপ্টার 1। সিনেমা সাধারণত একটা গল্পই নয়, একটা নতুন অভিজ্ঞতাও বটে। আর এই সিনেমাটি সেটাই প্রমাণ করেছে। তাই রিকোয়েস্ট করব, সম্ভব হলে পুরো ভিডিওটি দেখুন। যাই হোক, গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। কান্তারা শব্দটির অর্থ হল রহস্যময় জঙ্গল, আর এই কান্তারা নামক জঙ্গলটিকে ঘিরেই এই মুভির গল্প এবং নামকরণ। এই মুভির গল্পটি শুরু হয় কয়েক হাজার বছর আগে। সেই সময়ে ঈশ্বর তার ইচ্ছায় পঞ্জুরুলি এবং উলিগা নামক দুজন দেবতাকে পৃথিবীতে পাঠায়, এবং তারা পৃথিবীতে এসেই এই কান্তারা জঙ্গলে বসবাস করতে শুরু করে। এবং এই কান্তারা কিন্তু এক বিশাল জঙ্গল। এই জঙ্গলের পাশেই রয়েছে একটি বিরাট সাম্রাজ্য। সেই রাজ্য শাসন করেন বিজেন্দ্র নামের এক অত্যাচারী রাজা। শুধু অত্যাচারী বললে কম বলা হয়ে যাবে, কারণ এই রাজা যা চাইতো সেটাই হাসিল করে ছাড়ত। তো রাজার এই সাম্রাজ্যকে ডাকে কাদম্ব নামে। এই কাদম্ব এরিয়া এক পাশটা জুড়ে বিশাল কান্তারা জঙ্গল এবং আরেক পাশটা জুড়ে সমুদ্র দিয়ে ঘেরা। তো সমুদ্রের কোল ঘেঁষা হওয়ার কারণে এই রাজ্যে বাইরের দেশের বণিকেরা খুব যাতায়াত করে এবং জমজমাট ব্যবসাও হয়। তো এখানে ব্যবসা করার জন্য যেই নাবিকরা আসতো তাদের প্রচুর কর্মচারী লাগতো, এবং এই বিজেন্দ্র রাজা তার রাজ্যের গরিব প্রজাদের ধরে নিয়ে এসে তাদের উপর অমানবিক নির্যাতনের পর তাদেরকে সেই বিদেশিদের হাতে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। এভাবে রাজা বিজেন্দ্র প্রচুর টাকা কামাতো। তো একদিন রাজা সমুদ্র ব্রিজে যায় গোসল করতে, এবং সেখানে একজন বয়স্ক লোককে দেখতে পায়, যিনি সমুদ্রের কিনারায় বসে মাছ ধরছিলেন। এই বয়স্ক লোকটি কিন্তু কান্তারা জঙ্গলের বাসিন্দা ছিল, এবং তার নাম ছিল ম্যাকারা। যাই হোক, এই বিজেন্দ্র রাজা কিন্তু ছিল প্রচন্ড অহংকারী। তাই সে মনে মনে ভাবে, যেই সমুদ্রে আমি গোসল করি সেই সমুদ্রে এইরকম গরিব মানুষগুলো মাছ ধরে কিভাবে। এই রাগে রাজা সেই লোকটাকে মেরে ফেলার হুকুম দেয় সৈনিকদের। আর সৈনিকেরা যখন তাকে মারতে যায়, ঠিক সেই সময়ে লোকটির পকেট থেকে বিভিন্ন রঙের সুগন্ধি মশলা মাটিতে পড়ে যায়। তখন রাজা সেই মশলাগুলোকে হাতে নিয়ে সেগুলোর ঘ্রাণ নিয়ে আশ্চর্য হয়ে যায়, এবং বুঝতে পারে যে এই মশলাগুলো বিদেশিদের কাছে অনেক টাকা মূল্যে বিক্রি করা সম্ভব। তাই তিনি সেই বুড়োকে জিজ্ঞেস করেন যে তুমি কে এবং এই মশলাগুলো কোথায় পেয়েছো। ম্যাকারা জানায়, আমি কান্তারা জঙ্গলে থাকি এবং এই মশলাগুলো কান্তারা জঙ্গলের গভীরেই ব্যাপক হারে জন্মায়। তো রাজা তো ম্যাকারার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এই কান্তারা জঙ্গল উনারি রাজ্যের একটা অংশ, ইভেন মহলের একদম কাছেই। তবুও তিনি কখনো সেই জঙ্গলে পা অবধি রাখেননি। উনার ধারণা ছিল এই জঙ্গল তার কোনো কাজেরই না, অথচ সেই জঙ্গলেই এতদিন ধরে এত টাকার রিসোর্স লুকিয়ে আছে তা তো তিনি জানতেনই না। তাই রাজা আর বিন্দু পরিমাণ দেরি না করে সিদ্ধান্ত নেন যে তিনি এই কান্তারা জঙ্গলে যাবেন এবং পুরো জঙ্গলের কন্ট্রোল নেবেন। তো যেই ভাবা সেই কাজ। রাজা তার ছেলে রাজশেখর এবং সৈন্যদের একটি বহর নিয়ে কান্তারা এক্সপ্লোরে বেরিয়ে পড়ে। রাজা যখন জঙ্গলে প্রবেশ করে তখন তার একটু পরেই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। হঠাৎ পঞ্জুরুলি নামের এক দেবতা রাজার সামনে হাজির হয় এবং রাজাকে জঙ্গলের ভেতরে যেতে নিষেধ করেন, কারণ এই দেবতা জানতো যে রাজা একজন অত্যাচারী শাসক। তিনি এই জঙ্গলের প্রাকৃতিক সম্পদকে নষ্ট করবেন এবং জঙ্গলকে ধ্বংস করাই তার উদ্দেশ্য। তো এই পঞ্জুরুলি দেবতা হলো সেই দেবতা যাকে আজকের থেকে হাজার হাজার বছর আগে ঈশ্বর তার ইচ্ছায় পাঠিয়েছিল এই কান্তারা জঙ্গলে বসবাস করতে। এনিওয়ে, রাজা কিন্তু দেবতার নিষেধ অমান্য করে আরো সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু তখন জঙ্গল থেকে এক ঝাঁক হিংস্র জঙ্গলি গরু বেরিয়ে এসে রাজার অধিকাংশ সৈন্যকে পিষে মেরে ফেলে। কিন্তু রাজা এতেও ভয় পায় না, সে আরো সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তো পঞ্জুরুলি দেবতা রাজাকেই মেরে ফেলে। এইরকম আগুনের ফুলকি দেখে এবং প্রবল চিৎকার শুনে সেই জঙ্গলের আদিবাসীরা সেখানে ছুটে এসে রাজার এই করুণ পরিণতি দেখতে পায়। আর অন্যদিকে রাজার ছেলে ভয়ে পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আদিবাসীরা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। আর এই আদিবাসীরা কিন্তু অন্য আদিবাসী, মানে একটু আগে যে আদিবাসীরা রাজাকে মরতে দেখলো তারা কিন্তু না, ওরা হলো সভ্য আদিবাসী, কারণ তারা সেই পঞ্জুরুলি এবং উলিগা দেবতার পুজো করত। আর রাজকুমারকে কুড়িয়ে পাওয়া এই আদিবাসীরা হলো সম্পূর্ণ উল্টো মতবাদের, কারণ এরা কালো জাদুতে বিশ্বাসী এবং শয়তানের পুজো করে।
আর এদের মূল লক্ষ্যই হল পঞ্জুরলি এবং গুলিকা দেবতার সম্পূর্ণ শক্তি কেড়ে নিয়ে নিজেদেরকে আরো শক্তিশালী করা। তো যাই হোক, এই আদিবাসীরা রাজশেখরকে সুস্থ করে রাজমহলে ফিরিয়ে দিয়ে আসে। এরপর রাজশেখর ও রাজ পরিবার এই কার্পা অধিবাসীদের পজিটিভ চোখে দেখতে শুরু করে, তাদের সাথে একরকমের বন্ধুত্বও করে ফেলে, সেই সাথে এই আদিবাসীদের সকল প্রকার সাহায্যও করতে থাকে। এরপর ধীরে ধীরে সময় চলতে থাকে এবং রাজশেখরও বড় হতে থাকে। একসময় রাজশেখর এই রাজ্যের রাজা হয়ে যায় আর তার দুটি সন্তান হয়। প্রথম সন্তানটি ছেলে হওয়াতে তার নাম রাখে কুলশেখর, আর দ্বিতীয় সন্তানটি মেয়ে হওয়াতে তার নাম রাখে কানাক। তো এই কানাক যখন জন্মগ্রহণ করে তখন জন্মগত পোলিও রোগে আক্রান্ত ছিল, মানে হাত পা এত দুর্বল ছিল যে সেগুলো নাড়ানোর শক্তিও কানাকের ভেতরে ছিল না। রাজা এটা দেখে ভীষণভাবে দুঃখ পায়। ঠিক তখন রাজমহলে সেই কার্পা অধিবাসীরা এসে রাজাকে বলে যে আপনার মেয়েকে কিছুদিনের জন্য আমাদের কাছে রাখতে হবে, আমরা তন্ত্র সাধনার মাধ্যমে আপনার মেয়েকে সুস্থ করে সহি সালামতে ফেরত দিয়ে যাব। আর কিছুদিনের মধ্যেই তারা কানাককে সুস্থ করে ফেরতও দিয়ে যায়। অন্যদিকে কান্তারার সেই আদিবাসীদের দেখানো হয় যারা পঞ্জুরলি দেবতার পুজো করত, আর তারা সেখানে খুবই সুখে শান্তিতে বসবাস করছে। আসলে তারা সবাই ছিল খুবই ধর্মভীরু মানুষ। যাই হোক, এই আদিবাসীরা যেখানে থাকতো তার পাশেই একটা অনেক পুরনো কুয়ো ছিল। তো তারা একদিন খাবার খুঁজতে গিয়ে হঠাৎ সেই কুয়োতে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং কাছে গিয়ে দেখতে পায় সেখানে একটি বাচ্চা রয়েছে, আর সেই বাচ্চাটাকে পাহারা দিচ্ছে একটা বাঘ। তো একটু পরে বাঘটি সেখান থেকে চলে গেলে তারা সবাই মিলে বাচ্চাটাকে নিয়ে আসে, আর সেখানে একটি মহিলা বাচ্চাটিকে নিজের ছেলে হিসেবে লালন পালনের দায়িত্ব নেয়, আর তার নাম রাখে বেরমে। আর এই বেরমি নামের সেই ছোট্ট বাচ্চাটি এই সিনেমার নায়ক। তো এরপর বহু দিন কেটে যায়, বেরমি বড় হয়ে যায়, ওদিকে রাজশেখরের বাচ্চারাও বড় হয়। তখন রাজশেখর তার ছেলে কুলশেখরকে রাজ সিংহাসনে বসিয়ে দেয়। কিন্তু কুলশেখর ছিল একটা লম্পট ও বেয়াদব। সে সারা দিন মদ পান করত আর বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকত। ঈশ্বরে বিশ্বাস করত না, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে হাসি ঠাট্টা করত। এনিওয়ে, কুলশেখরের বাবা রাজশেখর কিন্তু ছোটবেলা থেকেই তার দুই সন্তানকেই তার দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা শোনাতো এবং তাদেরকে বলতো তোমরা কখনোই কান্তারা জঙ্গলে যেও না, সেখানে আসলেই রাক্ষস আছে। কিন্তু কুলশেখর তো ভগবানে বিশ্বাসই করে না, আর ভূতপ্রেত তো দূরে থাক। তাই সে রাজা হওয়ার কয়েকদিন পরেই সিদ্ধান্ত নেয় যে কান্তারা জঙ্গলে সে শিকারে যাবে। তো যেই কথা সেই কাজ, সে তার কয়েকটি বন্ধু এবং কিছু সৈন্য নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে শিকারের জন্য। প্রথমেই তারা একটি বানরকে মেরে ফেলে, আর সাথে সাথেই আচমকা তাদের ওপর হামলা শুরু হয়। ফলে কুলশেখর আর তার বন্ধুরা সৈন্যদেরকে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। আর একটু পরেই আমরা জানতে পারি যে এদের ওপর সেই আদিবাসীরাই হামলা করেছিল, এবং সেখানে আমরা বেয়ারমেকেও দেখতে পাই। তারা তাদের শিকার এবং মৃত সৈন্যগুলোকে এক জায়গায় করে গুনতে শুরু করে। ঠিক তখনই মৃত সৈন্যদের একজন নড়ে ওঠে এবং বুঝতে পারে যে সে এখনো জীবিত। তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার নাম চেনাই, সে রাজার সাথে শিকারে এসেছিল। তখন বেয়ারমে তাকে জিজ্ঞেস করে যে তোমরা কোথা থেকে এসেছ। চেনাই তাকে জানায় যে এই কান্তারা জঙ্গলের শেষের দিকে কদম্ব নামে এক রাজ্য আছে, আমি রাজ্যের নতুন রাজা কুলশেখরের সৈনিক। সব শুনে বেয়ারমে বলে, আচ্ছা, আমরা শুনেছি তোমরা নাকি সেখানে অনেক উন্নত জীবনযাপন করো, আমরা তো কখনো এই জঙ্গলের বাইরের পৃথিবী দেখেই নেই, তাই তুমি আমাদেরকে তোমার সাথে তোমাদের রাজ্যে নিয়ে যাবে এবং আমরা তোমাদের রাজ্য একটু ঘুরে টুরে আবার জঙ্গলে ফেরত আসবো। কিন্তু যে কোনো কিছুর মূল্যেই হোক তাকে তো জীবন নিয়ে বাঁচতে হবে। তাই সে বুদ্ধি করে তার সাথে যে মৃত সৈন্যগুলো ছিল তাদের পোশাক খুলে বেয়ারমিদের পরতে বলে এবং তাদেরকে ফেক সৈন্য সাজিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। তো প্রাসাদে পৌঁছে বেয়ারমেরা এত জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখে আনন্দে লাফাতে থাকে, আর তাদের এই রকম বাদরামি দেখে রাজ্যের আসল সৈন্যদের সন্দেহ হয়। ফলে তারা বেয়ারমেদের দলের সবাইকে বন্দী করে ফেলে আর রাজ দরবারে নিয়ে আসে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে বেয়ারমে কিন্তু সব হড্ডগুলের মাঝে রাজকুমারী কানাককে দেখে এবং এক দেখাতেই বেয়ারমে তাকে পছন্দ করতে শুরু করে। এনিওয়ে, রাজদরবারে তখন রাজা কুলশেখর তাকে জিজ্ঞেস করে যে তোমরা কোথা থেকে এসেছো। তখন বেয়ারমে তাদেরকে বলে যে আমরা কান্তারা থেকে এসেছি। আর কান্তারার কথা শোনা মাত্রই সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের ধারণা যে কান্তারা জঙ্গলে শয়তান বসবাস করে আর এরাও মনে হয় মানুষরূপী শয়তান। তাই রাজা তখন তাদেরকে জেলে পাঠিয়ে দেয় এবং সেই সাথে সিদ্ধান্তও নেয় যে তাদেরকে মেরে ফেলবে।
কিন্তু কুলশেখরের বাবা রাজশেখর বাধা দিয়ে বলে কান্তারার মানুষদের সঙ্গে কোনো রকম পাঙ্গা নেওয়া যাবে না। তখন কুলশেখর তার বাবার কথা মেনে নিয়ে বিকল্প সিদ্ধান্ত নেয় তাদেরকে বিদেশি বণিকদের কাছে বিক্রি করে দেবার। কিন্তু যেই লোককে তারা বিক্রি করার দায়িত্ব দেয়া হয় সেই লোকটি ছিল গাঁজাখোর। আর বেরমে সেই অ্যাডভান্টেজটা নিয়ে তাকে কান্তারা জঙ্গলের অথেন্টিক গাঁজা খাওয়ানোর পর সে মাতাল হয়ে গেলে সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে। তো পালাতে পালাতে তারা সেই রাজ্যের অনেক কিছুই খেয়াল করে আর বন্দরে গিয়ে দেখে যে সেখানে নানান রকম মশলার বেচাকেনা হচ্ছে, যেগুলো তাদের কান্তারা জঙ্গলে অহরহ পাওয়া যায়। আর এইসবের আকাশচুম্বী মূল্য দেখে তারা সিদ্ধান্ত নেয় যে কান্তারা ফিরে তারা এইসব চাষবাস করবে এবং সেই সঙ্গে জঙ্গল জুড়ে আপনা আপনিভাবে জন্মানো মশলাগুলো সংগ্রহ করে এই বন্দরে এনে বেচবে। তো তারা তাদের প্রথম চালান বন্দরে এনে অনেক টাকার বেচাকেনা করে এবং সেগুলোর বিনিময়ে অনেক কাপড় চোপড় অস্ত্র কেনে। এইভাবে তারা বন্দরে জমজমাট ব্যবসা করতে থাকে। হঠাৎ এই ব্যাপারটা রাজকুমারী কানাক জানতে পেরে যায় যে কান্তারার জঙ্গলিরা গোপনে বন্দরে জমজমাট ব্যবসা করে চলে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো যে রাজকুমারী কিন্তু তাদের ব্যবসা করতে নিষেধ করে না, বরং বেরমেকে ডেকে নিয়ে বলে তোমরা ব্যবসা করো, সমস্যা নেই, কিন্তু যেহেতু এটা আমাদের রাজত্ব তাই তোমাকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হবে। তখন বেরমে জানায় পৃথিবীর কোনো জায়গায় নির্দিষ্ট কোনো ব্যক্তির হতে পারে না, পৃথিবীর সবকিছুই একান্তই ঈশ্বরের, তাই ঈশ্বরের জায়গায় ব্যবসা করতে আমি কোনো মানুষকেই ট্যাক্স দিতে রাজি নই। তো বেরমের এই অ্যাটিটিউড রাজকুমারীর খুব ভালো লেগে যায় এবং সে ধীরে ধীরে বেরমেকে পছন্দ করতে শুরু করে। বেরমের কাছাকাছি ঘেঁষতে চেষ্টা করে, কিন্তু বেরমে তাকে সেইভাবে পাত্তা দেয় না, কারণ বেরমে জানে যে এই সম্পর্ক সত্যি হবার নয়। কোথায় রাজকুমারী আর কোথায় জঙ্গলি? যাই হোক, রাজকুমারী যেহেতু বেরমের প্রেমে পাগল, সেহেতু স্বভাবতই সে বেরমের ব্যবসাকে গোপনে সাপোর্ট দিতে থাকে। এমনকি তার বাবা রাজশেখর এবং ভাই কুলশেখরকেও এই বিষয়ে জানতে দেয় না যে বেরমে লুকিয়ে লুকিয়ে বন্দর দখলে নিচ্ছে এবং একচেটিয়া ব্যবসা করছে। তো এইদিকে এইরকম জমজমাট ব্যবসা চলার কারণে বেরমে উৎপাদন সংকটে পড়ে যায়, কারণ তাদের উৎপাদন ক্ষমতার চেয়েও চাহিদা ছিল অনেক বেশি সেই মশলার। তাই তারা বুদ্ধি করে আরও একটু বেশি মশলা সংগ্রহের জন্য তারা তাদের এলাকা পেরিয়ে আরও গভীর জঙ্গলে চলে যায়। আর এই এরিয়াটা ছিল ভয়ঙ্কর কার্পা অধিবাসীদের, যারা কালো জাদু চর্চা করত এবং শয়তানের পুজো করত। তো কার্পা অধিবাসীরা যখন টের পায় যে বেরমে তার দলবল নিয়ে তাদের এলাকায় ঢুকে পড়েছে, তখন তারা বেরমেদের উপরে প্রবল হামলা শুরু করে। এক পর্যায়ে তাদের জাদুই শক্তির কাছে বেরমে হেরে যায়। ঠিক তখনই সেখানে ওই বাঘটা এসে পড়ে, যেটি ছোটবেলায় বেরমেকে কুয়োর মধ্যে পাহারা দিয়েছিল। তো বাঘটি বেরমেকে এবং সঙ্গীদেরকে বাঁচিয়ে নেয় এবং তারা ঘরে ফিরে আসে। আর ওদিকে রাজা কুলশেখর জানতে পারে যে তার সৈন্যরা সেদিন বন্দি কান্তারা জঙ্গলিদের বিক্রি করতে পারেনি, বরং তারা কৌশলে আবার কান্তারা পালিয়ে গেছে। শুধু তাই না, তারা বহুদিন থেকে গোপনে গোপনে বন্দরে ব্যবসাও করে যাচ্ছে, আর এইসবের পেছনে তারই বোন রাজকুমারী কানাক জড়িত। সব শুনে রাজার রেগে আগুন হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় কান্তারায় হামলা করবে, কিন্তু তার বাবা তাকে কড়া গলায় শুনিয়ে দেয় যে আমি বেঁচে থাকতে কান্তারায় হামলা করার কথা চিন্তাও করতে পারবে না। তাই সে তার বাবাকে রাস্তা থেকে সরানোর জন্য তার খাবারে এক ধরনের নেশাদ্রব্য মিশিয়ে দেয়, যার ফলে তার বাবা 3 দিনের জন্য বেহুশ হয়ে যায়। এরপর সে সৈন্যবহর নিয়ে কান্তারার দিকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য হলো কান্তারার সমস্ত আদিবাসীকে মেরে ফেলে কান্তারা জঙ্গলের দখল নেয়া, যেটা করতে গিয়ে তার দাদা বিজেন্দ্রনাথ মারা গিয়েছিল এই জঙ্গলেই। তো সেদিন রাতে তারা কান্তারায় আগুন লাগিয়ে দেয় এবং নির্বিচারে মানুষকে মারতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত বেরমে ও তার কয়েকজন সঙ্গী ওই দিন তাদের আবাসস্থল থেকে একটু দূরে ছিল। তো হঠাৎ বেরমে তার আবাসস্থল থেকে ক্ষীণ চিৎকার শুনতে পেয়ে বুঝতে পারে যে তাদের ওপর হামলা হয়েছে, আর তাই সে তক্ষুনি দৌড়ে তাদের জায়গায় চলে আসে এবং রাজা কুলশেখর বেরমের সামনেই তার মাকে মেরে ফেলে। আর এই ঘটনা দেখার পর বেরমের বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিক তখনই বেরমের শরীরে এক ধরনের দানবীয় শক্তি চলে আসে এবং সেই শক্তি হলো সেই উলিগা দেবতা। তার মানে তখন উলিগা দেব বেরমের শরীরে ভর করে যায়, যার ফলে বেরমে হয়ে ওঠে অপরাজেয় শক্তির অধিকারী। তো হঠাৎ বেরমে এইরকম ভয়ঙ্কর হিংস্র রূপে দেখে রাজা ভয় পেয়ে যায়। তারপর সব সৈন্যকে আক্রমণের হুকুম দেয়, কিন্তু বেরমের কাছে তারা এক মুহূর্তও টিকতে পারে না। শেষমেশ রাজাকেও মেরে ফেলে বেরমে।
এরপর উলিকা দেব তার শরীর থেকে বের হয়ে গেলে সে শান্ত হয়ে যায়। আর ওদিকে দেখানো হয় রাজা রাজশেখরের জ্ঞান ফেরে। রাজা দেখতে পায় রাজমহলের আঙিনায় তার ছেলে কুলশেখরের লাশ। তিনি তখন পুরো ঘটনা জেনে খুবই দুঃখ পায়, তবুও নিজেকে সামলে ছেলের শোক ভুলে আবারও সিংহাসনে বসে রাজ্য শাসন করতে শুরু করে। এর কিছুদিন পর রাজা তার মহলের পাশে একটি শিব মন্দির বানায় এবং সেখানে যখন শিবলিঙ্গ স্থাপন করতে যায় তখন সেটি আপনা আপনি ভেঙে যায়। তখন রাজপুরোহিত রাজাকে জানায় যে আপনার ছেলে কুলশেখর কান্তারায় গিয়ে যে অন্যায় করেছে তার জন্য ভগবান আপনার উপর নারাজ, আর এই সংকট কাটাতে হলে অবশ্যই আপনাকে কান্তারাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং সমঝোতা করতে হবে। এরপর রাজার শান্তির পয়গাম নিয়ে রাজকুমারী কান্তারায় যায় এবং ক্ষমা চেয়ে আবার আগের মতো ব্যবসা বাণিজ্য সহ সবকিছু স্বাভাবিক করার আহ্বান জানায়। কিন্তু বেরমি জানায় যে তোমরা আমাদের নিরীহ লোকদের মেরেছ, এরপরেও তোমাদেরকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। তখন রাজকুমারী বলে যে লোক আমাদেরও মরেছে, তবুও আমরা সবকিছু ভুলে পঞ্জুরুলি দেবের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা জানি দেবতা আমাদেরকে ক্ষমা করবেন, আর আমি কান্তারার সকল আদিবাসীকে মহলে আসার নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। আপনারা সকলে পঞ্জুরুলি দেবতাকে নিয়ে মহলে আসবেন এবং পঞ্জুরুলি দেবতার স্থাপন ভগবান শিব মন্দিরেই উনার পাশেই করা হবে। এতে করে পঞ্জুরুলি দেবও খুশি হবেন। রাজকুমারীর এই প্রস্তাবটি কান্তারাবাসীর ভালো লাগে, তাই তারা সেই পঞ্জুরুলি দেবতার প্রতিকৃতি পাথর নিয়ে রাজমহলে যায় এবং ধুমধাম করে আয়োজনের মাধ্যমে পঞ্জুরুলি দেবতাকে রাজমহলের শিব মন্দিরে স্থাপন করা হয়। এর ফলে রাজপরিবারের সঙ্গে কান্তারাবাসীর বিরোধের সমাপ্তি ঘটে। তো পরদিন সকালে যখন কান্তারাবাসীর ঘুম ভাঙে তখন তারা দেখে যে তাদের সবার বাচ্চারা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই তারা আসল ব্যাপারটি জানার জন্য তাদের দেবতা পঞ্জুরুলি দেবের একটা পূজা করে জানতে পারে যে তাদের দেবকে বন্দী করা হয়েছে, আর এটা করে কার্পা অধিবাসীরা। আর এই পঞ্জুরুলি দেবতাকে বন্দী করার চেষ্টা তারা প্রাচীনকাল থেকেই করে আসছে। এই ঘটনার পরেই সমস্ত রহস্য বা প্ল্যান উন্মোচিত হয়ে যায়। আপনাদের মনে আছে সিনেমার শুরুতেই যখন রাজকুমারীর জন্ম হয় তখন সে পোলিও রোগে ছিল, আর কার্পা অধিবাসীরা তাকে নিয়ে গিয়েছিল ঠিক করার জন্য। তো তখনই তারা রাজকুমারীকে তাদের জাদুবিদ্যায় সম্পূর্ণরূপে শিখিয়েছিল, আর সময় বুঝে রাজকুমারী কান্তারা অধিবাসীকে ধোঁকা দিয়ে তাদের হাতেই পঞ্জুরুলি দেবতাকে মহলে নিয়ে আসায় কার্পা অধিবাসীরা দেবতাকে বন্দী করে নেয়। আর এই সাংঘাতিক প্ল্যানে রাজা এবং রাজকুমারী শুরু থেকেই জড়িত ছিল। ইভেন সিনেমার মাঝখান থেকে যে আমরা দেখেছিলাম রাজকুমারী বেরমের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেটাও ছিল প্ল্যানের অন্তর্ভুক্ত। কারণ রাজকুমারী প্রেমের নাটক করে কৌশলে বেরমের একটি নখ এবং একটি চুল কেটে নেয় তার উপর কালো জাদু করার জন্য। রাজকুমারী ভালো করেই জানে বেরমে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং ঈশ্বরই তাকে পাঠিয়েছে কান্তারাবাসীকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, বেরমের ওপর কালো জাদু করে তার সমস্ত শক্তি কেড়ে নিয়ে সেই শক্তি রাজাকে দেয়া হয়। ওদিকে বেরমে তখন সমস্ত কান্তারাবাসীকে একত্রিত করে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে শুরু হয় তুমুল যুদ্ধ। কিন্তু বেরমের শক্তি তো এখন রাজার কাছে, তাই তারা রাজার কাছে হেরে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ম্যাকারা নামের সেই বুড়ো লোকটি আসে যাকে আমরা মুভির শুরুতে মাছ ধরতে দেখেছিলাম। এই লোকটি কিন্তু মোটেও কোনো সাধারণ লোক ছিল না, তিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। যাই হোক, লোকটি তখন তাকে সেই গুহায় যেতে বলে যেখানে তাকে কুড়িয়ে পেয়েছিল কান্তারাবাসীরা। তো তিনি জানান সেখানে একটি ত্রিশূল আছে, সেটি নিয়ে এসে যুদ্ধে লড়ো, বিজয় তোমারই হবে। তো সেই কথা মতো সে যুদ্ধের ময়দানে এসে আবারও যুদ্ধ শুরু করে এবং রাজকুমারী ও রাজাকে মেরে ফেলে তাদের পঞ্জুরুলি দেবতাকে আবারও কান্তারাবাসীদের হাতে তুলে দেয়। তো ওই দিন রাতে তারা কান্তারায় ফিরে দেবকে আবার প্রতিস্থাপন করে একটি রিচুয়াল করে এবং সেই মুহূর্তে বেরমে আবার সেই কুয়ায় পড়ে যায় এবং সাথে সাথেই সেই কুয়া থেকে গায়েব হয়ে যায়। আর এটা থেকেই বোঝা যায় যে বেরমেকে যেইভাবে ঈশ্বর পাঠিয়েছিল একদিন, ঠিক সেইভাবেই নিয়ে গেছে। আর এখানেই আমরা হিন্ট পাই যে নেক্সট পার্ট আসবে। তো এই ছিল কান্তারা চ্যাপ্টার 1। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ।